শুরু করব সেটা হচ্ছে ডায়নামিক্স অফ পিওর রোটেশন। আমরা এর আগে রোটেশনাল ডাইনামিক্স পড়েছিলাম। রোটেশনাল ডাইনামিক্সের যে অংশটার মধ্যে স্ট্যাটিক্স খানিকটা ঢুকে আছে সেটি হচ্ছে ডাইনামিক্স অফ পিওর রোটেশন বা রোটেশন অফ রিজিড বডিজও বলা হয় এটাকে। অর্থাৎ ভারী কোনো বডি, রিজিড বডি অর্থের রিজিড বডি কথাটা কাকে বলে আগে বলে নেব। যে সমস্ত বডির মধ্যে মাস পয়েন্টসগুলোর মধ্যে রিলেটিভ ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে সেই বডিগুলোকে রিজিড বডি বলা হয়। মানে অর্থাৎ তুমি যদি একটা যে কোনো বডির মধ্যে বিভিন্ন পয়েন্টগুলো, বিভিন্ন মাস পয়েন্টসগুলো, মানে আমরা ধরতে পারি তো ওই বডিটা অসংখ্য এরকম মাস পয়েন্টস নিয়ে গঠিত গোটা বডিটা। তো সেই মাস পয়েন্টসগুলোর মধ্যে যেটা রিলেটিভ ডিস্টেন্স মানে পারস্পরিক যে দূরত্ব, সেই দূরত্বটা যদি অপরিবর্তিত থাকে, যদি কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে আমরা ওই বডিটাকে রিজিড বডি বলবো। আর যেটা রিজিড নয় সেটা ইলাস্টিক বডি, অর্থাৎ যেখানে যে বডিটার উপর আমি ফোর্স অ্যাপ্লাই করলে সে বডিটার ডিফরমেশন হয়। ডিফরমেশন মানেই হচ্ছে রিলেটিভ ডিস্টেন্স বিটুইন দ্য মাস পয়েন্টস সেগুলো হয় বেড়ে যায় নাহলে কমে যায়। যেরকম তোমরা দেখেছো যে একটা গার্টার যদি ধরে টানা হয় সেটা লম্বা হয়ে যায়, অর্থাৎ গাটারের মধ্যে যে বিভিন্ন মলিকিউলগুলোর মধ্যে যে ডিস্টেন্স সেগুলো কিন্তু টানলে বেড়ে যাচ্ছে। তাহলে এটা রিজিড বডি নয়। পারফেক্ট রিজিড বডি বলে কিছু হয় না, আবার পারফেক্ট ইলাস্টিক বডি বলেও কিছু হয় না। অর্থাৎ কিছু বডি তার মধ্যে রিজিড প্রপার্টিটা বেশি শো করে, সেগুলোকেই আমরা রিজিড বডি বলে থাকি। যেরকম ধরো পাথরের টুকরো, কাঁচ, গ্লাস আর কি, এগুলো হচ্ছে বেশি রিজিড। এবং রিজিড বডির একটা সমস্যা হচ্ছে রিজিড বডি খুব ভঙ্গুর হয়, অর্থাৎ এরা যেহেতু একটু ডিফর্মড হতে পারে না, তাই জন্য এদের উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করা হলে এরা সহজেই ভেঙে যেতে পারে। তো যাকে এই ধরনের রিজিড বডির রোটেশন নিয়ে আমরা এবার ডিসকাস করব। তা এখানে তোমার আমরা যে জায়গাটা থেকে শুরু করছি সেটা হচ্ছে ধরো একটা মাস, এম মাস, সেটা এরকম সার্কুলার পাথে আর রেডিয়াসে ঘুরছে, রোটেশন হচ্ছে, এবং তোমার এর যদি তোমার অ্যাক্সিলারেশন সহ ঘোরে, এমনি নয়, মানে অর্থাৎ সহজ কথা বলতে গেলে যেমন পাখার ব্লেডের যেটা প্রান্তবিন্দু সেইটার কথাই যদি ভাবি, পাখাটা ধরো স্থির অবস্থায় আছে, আমি সুইচ অন করলাম, পাখাটার ব্লেডের স্পিডটা অর্থাৎ অ্যাঙ্গুলার স্পিডটা ধীরে ধীরে বাড়তে থাকে, তাই তো দেখি আমরা সুইচ অন করার পর। নিমেষের মধ্যে তো আর ফুল স্পিড নিয়ে নেয় না। তা ব্যাপার হচ্ছে যে এই একটা ফোর্স কাজ করছে, ট্যানজেনশিয়াল ফোর্স বডিটার উপর, বডিটার অ্যাক্সেলারেশন হচ্ছে, এবং এই অ্যাক্সেলারেশনটাকে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন নাম দেওয়া হয়েছে। এবং ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের এক্সপ্রেশন আমরা রোটেশন ডায়নামিক্স যখন পড়েছি তখনও দেখেছি কিন্তু। তাহলে এ ট্যানজেনশিয়াল, আমরা নিউটনস সেকেন্ড ল অফ মোশন, ফোর্স ইকুয়াল টু মাস টাইমস অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে ফোর্স বাই মাস। তাহলে এই ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা যেটা সেটা হবে ফোর্স বাই মাস, অর্থাৎ এই বডিটার মাস হচ্ছে এম, এফ বাই এম। আর এটার সঙ্গে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের কী রিলেশন? অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হচ্ছে আলফা, তাহলে ই ট্যানজেনশিয়াল সমান আর ইন্টু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এই রিলেশনটাও আগে আমাদের পড়া ছিল। তো এবার আমরা টর্ক অন দ্য পার্টিকেল, এর উপর কতটা টর্ক অ্যাপ্লাইড হচ্ছে সেটা দেখি। টর্ক হচ্ছে আর ক্রস এফ, আমরা স্কেলার নোটেশনে এগোচ্ছি বলে শুধু আর এফ লিখেছি, এবং আর আর এফ পরস্পর দেখো 90 ডিগ্রি, সেই জন্য আর এফ সাইন থিটা, সাইন 90 মানে 1, সেই জন্য শুধু আর এফ হয়ে গেছে। তাহলে এফের জায়গায় আমরা এম আর আলফা এটা বসিয়ে দিতে পারি। এফ ইকুয়াল টু এম ইন্টু এ ট্যান, মানে এ ট্যানজেনশিয়াল, তাহলে এম তো যেমন আছে রইল, আর এ ট্যানজেনশিয়ালের জায়গায় আর আলফা বসিয়ে দিলাম, তাহলে এফ ইকুয়াল টু এম আর আলফা। সেই এফের ভ্যালুটা আবার এই এক্সপ্রেশনে যদি বসিয়ে দিই তাহলে আটটা গুণ হয়ে গেল এম আর স্কোয়ার আলফা। তাহলে টাউ ইকুয়াল টু এম আর স্কোয়ার আলফা। টর্কটা কি? টর্কটা হচ্ছে ফোর্সের সাবস্টিটিউট বা ফোর্সের অ্যানালগ বলতে পারো ইন রোটেশনাল ডাইনামিক্স। অর্থাৎ লিনিয়ার ডাইনামিক্সের ক্ষেত্রে ফোর্স লিনিয়ার অ্যাক্সিলারেশন ঘটায় একটা বডি,
আর এই সেক্ষেত্রে এম এফ ইকুয়াল টু এম এ এই এক্সপ্রেশন পাই। আর এখানে টর্ক অ্যাপ্লাইড হচ্ছে, এখানে একটা জিনিস পেলাম এম আর স্কোয়ার ইন্টু আলফা, অর্থাৎ আলফাটা কি না, আর আলফাটা হচ্ছে অ্যাক্সিলারেশনের অ্যাঙ্গুলার অ্যানালগ বলতে পারি, অর্থাৎ এটা হচ্ছে ফোর্সের সাবস্টিটিউট, এটা হচ্ছে এ মানে লিনিয়ার অ্যাক্সিলারেশনের সাবস্টিটিউট ইন রোটেশনাল ডাইনামিক্স। তাহলে এম আর স্কোয়ার এই গোটা জিনিসটা ইট ইজ পারফর্মিং দ্য রোল অফ মাস, এটা ভরের বিকল্প রূপে কাজ করছে। এই এম আর স্কোয়ারকে আই দিয়ে লেখা হয় এবং আইটাকে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য পার্টিকেল, এবং আই যত বেশি হয় তত একই পরিমাণ টর্ক প্রয়োগ করলে আলফাটা কম হয়। আমরা একটা সহজ উদাহরণ, অবশ্য না, আই এর ক্যালকুলেশন না শিখলে এটা বোঝা মুশকিল হবে। আই এর ক্যালকুলেশন অবশ্য না, এখানে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার তো লিখেই দিয়েছি। একটা সহজ উদাহরণ নাও, ধরো তোমায় একটা আমি লাঠি দিলাম, লাঠিটা তুমি লম্বা করে ধরে দাঁড় করিয়ে তুমি লাঠিটাকে রোটেট করাচ্ছ, অর্থাৎ কীরকমভাবে রোটেট করাচ্ছ, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু দ্য অ্যাক্সিস অফ দ্য স্টিক, অর্থাৎ লাঠিটা লম্বালম্বি আছে এবং একটা মনে মনে কাল্পনিক অক্ষ মনে মনে ভাবো, সেই অক্ষটা লাঠির মধ্যে দিয়েই গেছে বরাবর, গোটাটাই লাঠির লেন্থ বরাবর লাঠির মধ্যে দিয়ে গেছে। সেই অবস্থায় লাঠিটা ধরে ঘোরাতে তোমার কম কষ্ট হবে, মানে কম বেগ পেতে হবে, কম ফোর্স অ্যাপ্লাই করতে হবে বা কম টর্ক অ্যাপ্লাই করতে হবে। কিন্তু যদি লাঠিটাকে এমন একটা অক্ষের সাপেক্ষে যদি লাঠিটাকে তুমি রোটেট করাও, অর্থাৎ ধরো একটা অ্যাক্সিস যেটা লাঠির মধ্যে দিয়ে গেছে কিন্তু লাঠির সঙ্গে পারপেন্ডিকুলার, লাঠির নিজের অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার, তখন দেখবে লাঠিটাকে ঘোরাতে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। এটা এই ধরনের অভিজ্ঞতা আমাদের কম বেশি সকলেরই আছে। তাহলে একই তো সেই মাসটাকে ঘোরাচ্ছ, অর্থাৎ আগেও সেই লাঠিটাকে ঘোরাচ্ছিলে, দ্বিতীয় ক্ষেত্রেও সেই একই পরিমাণ মাসের লাঠিটাকেই ঘোরাচ্ছ, কিন্তু প্রথম ক্ষেত্রে তোমাকে কম টর্ক অ্যাপ্লাই করতে হয়েছিল, দ্বিতীয় ক্ষেত্রে বেশি টর্ক অ্যাপ্লাই করতে হচ্ছে। দ্য রিজন ইজ দ্যাট এই এম আর স্কোয়ার এম দুটোর ক্ষেত্রেই সমান, লাঠি বলেছি লাঠির মাস তো আর পাল্টাচ্ছে না, তাহলে লাঠির মাস যদি না পাল্টায় তাহলে কি পাল্টাচ্ছে না, রোটেশনাল যে রেডিয়াসটা সেইটা পাল্টে যাচ্ছে। তাহলে আর পাল্টালে আর স্কোয়ার তো পাল্টাবে, তাহলে আই বেড়ে যাচ্ছে, তাহলে আই যত বাড়বে এখানে টর্ক তত বেশি দিতে হবে ওই আলফা ঘটানোর জন্য। তা দিস ইকুয়েশন ইজ নোন অ্যাজ দ্য রোটেশনাল ইকুইভ্যালেন্ট অফ নিউটন সেকেন্ড ল অফ মোশন। কেন এই কথাটা লেখা হয়েছে, নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে কি পাই, এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তাহলে এফ এর সাবস্টিটিউট হচ্ছে টর্ক, এম এর সাবস্টিটিউট মাসের সাবস্টিটিউট হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া ইন রোটেশনাল ডাইনামিক্স, আর এ বা অ্যাক্সিলারেশন লিনিয়ার অ্যাক্সিলারেশন তার সাবস্টিটিউট হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা। আশা করি ক্লিয়ার। প্রশ্ন আছে কিছু, বুঝতে পেরেছ? বেশ, এই যে আবার দুটো ইকুয়েশন লিখেছি, এফ ইকুয়াল টু এম এ, টাও ইকুয়াল টু আই আলফা, এটা হচ্ছে লিনিয়ার অ্যাক্সিলারেশন, আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এফ ফোর্স, আর টাউটা হচ্ছে টর্ক, সাবস্টিটিউট ফর ফোর্স ইন রোটেশনাল মোশন সিস্টেম। তাহলে আই ইজ দ্য সাবস্টিটিউট অফ মাস এম ইন রোটেশনাল মোশন। আচ্ছা, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, এই যে ফর্মুলাটা লিখেছি না, এটা সব জায়গায় সত্য নয়। তাহলে লিখেছেন কেন প্রশ্ন করবে, এটা হচ্ছে পয়েন্ট মাস এর জন্য সত্য, অর্থাৎ আমি এই যে ছবিটা এঁকেছিলাম, অর্থাৎ একটা মাসকে আর রেডিয়াসে ঘোরাচ্ছি, এই মাসটা যদি পয়েন্ট মাস হয় তাহলে এই ফর্মুলাটা ভুল নয়, এই ফর্মুলাটা ঠিক। কিন্তু যদি পয়েন্ট মাস না হয়, অর্থাৎ যদি মানে বড় সড়ো মাস হয়, বড় সড়ো মাস মানে কীরকম, অর্থাৎ বড় সড়ো মাস হলে বুঝতে পারছো এক মাসের মানে গোটা বডিটার একটা একদম এই প্রান্তে ধরো বডিটা এত বড় বডি, তাহলে এই প্রান্তে যে মাস পয়েন্ট আছে সেটার দূরত্বটা সেন্টার থেকে কম হবে, আর ওই প্রান্তে যে মাসটা আছে তার দূরত্বটা বেশি হবে। তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই আই এর ফর্মুলা এম আর স্কোয়ার এত বেশি, এই জেনারেল ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো না,
এরকম ধরনেরই আসবে, এর সামনে একটা টার্ম চলে আসবে, একটা কনস্ট্যান্ট টার্ম গুণ হয়ে যাবে আর কি। তা সেইটা হিসেব করাটা আমাদের শিখতে হবে, বেশ যখন আসবে তখন শিখব। আচ্ছা, নিউটন সেকেন্ড ল অফ মোশন, আমরা এফ ইকাল টু এম এ, ক্যালকুলাস নোটেশনে এটাকে আমরা ডিভিডিটি লিখতে পারি, রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম পার্টটাকে না রেখে আমরা ডিভিডিটি যদি ভাবি তাহলে রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার ভেলোসিটি। আর যদি তুমি ডি অফ এমভি লিখতাম তাহলে রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম, অসুবিধে নেই। তাহলে তুমি এটা মনে মনে ভাবতে পারো ডিডিটি অফ এমভি, এমটাকেও ভেতরে ঢুকিয়ে নিলাম, অসুবিধে কিছু নেই। যদি ক্যালকুলাস এখনও না হয়ে থাকে একটু অসুবিধা হবে যে এই ডি জিনিসটা কি। ডি জিনিসটা কিছুই নয়, ব্যাপার হচ্ছে কোনো একটা কোয়ান্টিটি যদি ইনফাইনাইটেসিমাল হয়, অর্থাৎ খুব অসীম পরিমাণ ক্ষুদ্র হয়, তাকে আমরা ওই ডি, একটা ছোটো হাতের ডি যোগ করে সেই রাশিটাকে লিখি। তাহলে স্যার এটা প্রয়োজন কি না, প্রয়োজন হচ্ছে যে সাধারণভাবে ওয়ান ডাইমেনশনাল কেসে কোনো প্রয়োজন নেই, ওয়ান ডাইমেনশনাল বলবো না, ফার্স্ট অর্ডার সিস্টেমে কোনো প্রয়োজন নেই। যদি সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডার সিস্টেম এসে যায়, একাধিক অর্ডার সিস্টেম এসে যায়, তখন আমাদের লিনিয়ার অ্যালজেব্রা খাটে না, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে ঐকিক নিয়ম খাটে না। ঐকিক নিয়ম যখন খাটে না তখন আমাকে এই ধরনের মানে অর্থাৎ এই ডিভি ইন্ডিকেটস স্মল চেঞ্জ অফ ভেলোসিটি আর ডিটি ইন্ডিকেটস স্মল চেঞ্জ অফ টাইম টি। স্মল চেঞ্জেস কতটা স্মল না, আমি টাইমটা ধরো আমি একটা 5 সেকেন্ড স্লট কি 10 সেকেন্ড স্লট কি 1 ঘন্টার স্লট, সে যে স্লটই হোক না কেন, সেই স্লটটাকে যদি আমি ইনফাইনাইট নাম্বার অফ টাইমস চপিং করি, মানে অর্থাৎ সেই ছোট যদি চপিং করি তাহলে যদি ইনফাইনাইট নাম্বার অফ টাইমস চপিং করি, চপড সাইজ টাইমের যা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার ডিটি। তেমনি করে ভেলোসিটি ছিল আমার ধরো 5 মিটার পার সেকেন্ড, সেখান থেকে বের হলো 7 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই যে 2 মিটার পার সেকেন্ড ইনক্রিজ হলো, এটা তো গেল ফাইনাইট। কিন্তু এইটাকে যদি আমি ইনফাইনাইট নাম্বার অফ টাইমস চপিং করি যে এক একটা সাইজ পাবো, হ্যাঁ, এটা বলবে যে ইনফাইনাইট নাম্বার অফ টাইমস চপিং করলে তো স্যার 0 হয়ে যাবে এক একটা চপড ভ্যালু, কিন্তু 0 ইন্টু ইনফিনিটি ডাজ নট অলওয়েজ গিভ ফাইনাইট ভ্যালুস। তা আমরা তাই জন্যে ওই ইনফিনিটি বলছি বটে মুখে, কিন্তু ইনফিনিটি এক্স্যাক্ট না বলে ইনফিনিটির মতো, অর্থাৎ এখানে একটা লিমিট, চপিংয়ের লিমিটটা হচ্ছে টেন্ডস টু ইনফিনিটি, মানে বিশাল নাম্বার অফ টাইমস আমরা যদি চপিং করি যে পরিমাণ ভেলোসিটি ইনক্রিজটা পাবো সেইটা হচ্ছে, অর্থাৎ ধরো 5 থেকে 7, 5 মিটার পার সেকেন্ড থেকে 7 মিটার পার সেকেন্ড, তো 7 মিটার পার সেকেন্ড তো এক স্টেপে হয়নি, 5.0000001 হয়েছে হয়তো একবার, তারপরে 5.0000002 হয়েছে, তারপর 5.0000003 এরকম একটা হয়েছে, অর্থাৎ এইভাবে স্টেপ ওয়াইজ ধরো ভেলোসিটিটা বেড়েছে। তা আমরা এই স্টেপটাকে যদি প্রচুর বড় করে ভাবি, এক একটা ছোট ছোট স্টেপ হচ্ছে এই ডিভি, এইটুকুই। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম, আমরা লিনিয়ার মোমেন্টাম তাহলে কি হবে না, লিনিয়ার মোমেন্টাম হচ্ছে তোমার এমভি, আমরা জানি লিনিয়ার মোমেন্টাম। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম সব জিনিসই দেখো আমরা অ্যাঙ্গুলার কম্পোনেন্টগুলো ক্ষেত্রে আমরা যেটা করছি রেডিয়াস ইন্টু লিনিয়ার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামকে জে দিয়ে লেখা হয়, রেডিয়াস তো আর, লিনিয়ার মোমেন্টাম এমভি। এবার তাহলে এমভি ক্রস আর বা আর ক্রস এমভি ব্রাদার বলা হয়, এটা স্কেলার নোটেশন বলে এমভি আর লিখেছি, আর ক্রস এমভি লেখা হয়, এটাকে এমভি আর বলা হয়। তাহলে রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম ক্যালকুলাস নোটেশন ইউজ করেছি। এই ইনফাইনাইটলি স্মল কথাটা একসঙ্গে সন্ধি করে ইনফাইনাইটেসিমাল করা হয়েছে, যেটার মানে হচ্ছে অসীম পরিমাণ ক্ষুদ্র। আর এই ডিডিটি, হোয়াট ইজ ডিডিটি, ওই ডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন নয়, এখানে ডিডিটি হচ্ছে রেট অফ চেঞ্জ, অর্থাৎ কী হারে চেঞ্জটা হচ্ছে টাইমের রেসপেক্টে, টাইম রেট অফ চেঞ্জ। তাহলে আমরা ডিডিটি অফ যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে ডিজে ডিটি। তাহলে এমভিআর সেটা হচ্ছে ডিডিটি অফ এমভিআর, এদিকটাও তাহলে ডিডিটি দিয়ে লিখলাম। এবার ভি মানে হচ্ছে আবার আর ওমেগা, তাহলে সেটা বসিয়ে দিলে এম আর স্কোয়ার ওমেগা। তাহলে এইবার এম আর স্কোয়ার মানে আমরা একটু আগেই দেখেছি মোমেন্ট অফ ইনার্শিয়া আই, তাহলে ডিডিটি অফ আই ওমেগা।
তাহলে ডিজেডিটি ইকুয়াল টু ডিডিটি অফ আই ওমেগা, অর্থাৎ আই ওমেগাটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার মোমেন্টাম। ভালো করে ভাবো, লিনিয়ার মোমেন্টাম হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি এমভি, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে আই, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা মাসের সাবস্টিটিউট, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা সেটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি সাবস্টিটিউট। দেখো একদম আমাদের নিউটনিয়ান মেকানিক্স একদম হুবহু মিলে যাচ্ছে। নেক্সট আসি, তাহলে আমরা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট ইন রোটেশনাল ডাইনামিক্স অ্যাজ নিউটন সেকেন্ড ল অফ মোশন। নিউটন সেকেন্ড ল অফ মোশনটা কি ছিল? দ্য রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড দ্য চেঞ্জ টেক্স প্লেস ইন হুইচ দ্য ফোর্স অ্যাক্টস। অর্থাৎ বাংলাতেও বলে দিচ্ছি যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তা আমরা ঠিক এই স্টেটমেন্টের ফর্মটাকে রোটেশনাল ডাইনামিক্সে কনভার্ট করছি। এটা মানে আমার নিজস্ব মানে বলতে পারো এই আর কি স্টেটমেন্ট, এটা আমি কোথাও লিখিত অবস্থায় পাইনি। তা দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওখানে ছিল দ্য রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম। তাহলে দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড টর্ক। আমাদের নিউটন সেকেন্ড ল অফ মোশনে ছিল দ্য রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড দ্য চেঞ্জ টেক্স প্লেস ইন দ্য ডিরেকশন ইন হুইচ দ্য ফোর্স অ্যাক্টস ইন দ্য সেন্স ইন হুইচ দ্য টর্ক অ্যাক্টস। অর্থাৎ টর্কটা যদি একটা মানে ওয়ান সেন্সে কাজ করে তাহলে ক্লকওয়াইজ ঘুরবে, আর আনাদার সেন্সে উল্টো সেন্সে কাজ করলে টর্কটা কী বলবো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। সেন্স অর্থে এখানে টর্কের সেন্স অর্থে হচ্ছে যে তোমার টর্কটা ধরো আপওয়ার্ড টর্ক হলে এক ধরনের ঘূর্ণন হবে, ডাউনওয়ার্ড টর্ক হলে আরেক ধরনের ঘূর্ণন হবে। টর্কের ডিরেকশন তো আমরা আগেই দেখে রেখেছি কীরকম হয়। এবার রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড টর্ক। রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড টর্ক, আমরা যেটা নিউটন সেকেন্ড ল অফ মোশনে লিনিয়ার মোমেন্টাম অ্যান্ড ফোর্সের মধ্যে যে রিলেশন ছিল সেইটা এফ ইকুয়াল টু ডিভিডিটি, তাই তো ছিল। অর্থাৎ এইখানে আমরা যদি ফিরে যাই, এই যে এফ ইকুয়াল টু এম ডিভিডিটি, অর্থাৎ বা তোমার এইখানে ছিল মাস, তার সঙ্গে এইটা হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, এটাই হচ্ছে অ্যাক্সিলারেশন। সেই রিলেশনটাই এখানে আবার ঘুরিয়ে ফিরিয়ে আসবে। ধরো আমরা ক্যালকুলাস নোটেশন ইউজ করব না, তাহলে আমরা এক কাজ করেছি, ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা 1 ধরেছি, ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা 2 ধরেছি। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ডেফিনেশন কী হবে না, চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টাইম, কারণ টি টাইমে যদি এই পরিবর্তনটা হয়ে থাকে তাহলে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি গিভস মাই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তাহলে চেঞ্জ অফ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হচ্ছে চেঞ্জ অফ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন না, চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা 2 মাইনাস ওমেগা 1, আর রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি, দ্যাট ইজ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তাহলে চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম কতটা পরিবর্তন হয়েছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে আমার আই ইন্টু ওমেগা, দিস ইজ মাই অ্যাঙ্গুলার মোমেন্টাম, একটু আগেই দেখিয়েছি। টর্ক ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি, মাস ইন্টু লিনিয়ার ভেলোসিটি মানে লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগ, তাহলে কৌণিক ভরবেগ, তার মানে হবে আই ইন্টু ওমেগা 2। আইটা তো পাল্টাচ্ছে না, আইটা হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া, কোনো একটা বডিকে যেমনভাবে ঘোরাচ্ছিলাম তেমনভাবেই ঘোরাচ্ছি, অর্থাৎ লাঠিকে হরিজন্টাল ডিরেকশানে যদি ঘোরাই হরিজন্টাল ডিরেকশানেই ঘোরাচ্ছি। তাহলে কি বাড়ছে না, তার অ্যাঙ্গুলার ভেলোসিটি বাড়ছে বা কমছে, চেঞ্জ হচ্ছে। তাহলে চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে আই ওমেগা 2 মাইনাস আই ওমেগা 1, তাহলে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে আই ওমেগা 2 মাইনাস আই ওমেগা 1 বাই টি, তাহলে আই কমন নিয়ে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। এবার ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি হচ্ছে আলফা, তাহলে আমরা এই জিনিসটাকে আলফা লিখতে পারি, যদিও এখানে লিখিনি, তার কারণ আছে।
যখন কোনো টর্ক অ্যাপ্লাই করা হবে না, যখন এক্সটার্নাল টর্ক কোনো অ্যাপ্লাই করা হবে না, টাউ যদি মানে টাউ যদি জিরো হয়, এটা এই টর্ক ইকুয়াল টু দিস, এটা কোথা থেকে লিখলাম না, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটাই তো ইজ ইকুয়াল টু দ্য গিভেন টর্ক। কারণ আমরা তো তাই তো বলছি, দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড টর্ক ইজ ইকুয়াল টু দ্য বলছেন না তো স্যার? না, ঠিক যে যুক্তিতে সেই এফ ইকুয়াল টু কে এম এ নিউটন সেকেন্ড ল থেকে আমরা কেটাকে 1 করে দিয়েছিলাম যুক্তি খাটিয়ে, এখানেও ঠিক একই যুক্তি খাটিয়ে ওই তোমার যে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি সেটাকে 1 করে দিয়েছি। তাহলে আমার আলটিমেটলি নিউটন সেকেন্ড ল থেকে আমি যে ইকুয়েশনটা পাই সেটা তো এফ ইকুয়াল টু এম এ, কে এর ভ্যালু তো 1 হয়ে গেছে। তাহলে সোজা কথায় ফোর্স ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার, রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম, অর্থাৎ রৈখিক ভরবেগ পরিবর্তনের হার। তাহলে এখানে রৈখিক ভরবেগ পরিবর্তনের হারের জায়গায় এটা হচ্ছে কৌণিক ভরবেগ পরিবর্তনের হার, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা ইকুয়াল টু অ্যাপ্লাইড টর্ক, ফোর্সের বদলে টর্ক। তাহলে যখন টর্ক থাকবে না, টাউ ইকুয়াল টু জিরো, আমরা একটা সেই কেস ক্লাস 9-এ পড়াশোনাতে আসতো আমাদের, খেয়াল পড়বে হয়তো তোমাদের, যে একটা প্রশ্ন দিত যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি প্রতিষ্ঠা করো বা প্রমাণ করো। প্রতিষ্ঠা করার থেকে বড় কথা হচ্ছে প্রমাণ করো, এরকম প্রশ্ন দেখা যেত। যদিও প্রশ্নটা সর্বৈব ভুল। নিউটনের গতিসূত্র থেকে যদি প্রথম গতিসূত্রটা প্রমাণ করা যেত তাহলে নিউটন এতটাই বোকা ছিলেন না যে উনি দুটো সূত্র আলাদা আলাদা করে দেবেন, তিনি একটা সূত্রই দিতে পারতেন। তাহলে প্রথম সূত্রটা তাহলে দ্বিতীয় গতিসূত্র থেকে প্রমাণ করা যেত না? না, যেত না। অ্যাকচুয়ালি যখনই আমি বাইরে থেকে প্রযুক্ত বলটাকে শূন্য করছি মনে মনে, এফ ইকুয়াল টু এম এ, নিউটন সেকেন্ড লটা মনে মনে ভাবো, ক্লাস 9-এর পড়া বা এখানেও পড়েছো। এফ ইকুয়াল টু এম এ, নিউটন সেকেন্ড ল মোশনের ইকুয়েশনে আমি এফটাকে জিরো করছি। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট আই এম ভায়োলেটিং দ্য কন্ডিশন ফর নিউটন সেকেন্ড ল। সেখানে নিউটন সেকেন্ড লতে বলা হয়েছে দ্য রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। তাহলে অ্যাপ্লাইড ফোর্স আমি অ্যাপ্লাই করছি, তবেই আমার রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম হবে। তা সেইখানে ফোর্সটাকে জিরো করে দেওয়া মানে, অর্থাৎ আমি ফার্স্ট লয়ে যে শর্ত সেইখানে ঢুকছি, দ্বিতীয় লয়ের যে শর্ত সেই শর্তটাকে ভঙ্গ করছি। তাহলে আমরা কি করতে পারি বড়জোর, ইউজিং হোয়াট ক্রাইটেরিয়া উই ক্যান অ্যারাইভ অ্যাট নিউটনস ফার্স্ট ল অফ মোশন ফ্রম নিউটন সেকেন্ড ল অফ মোশন, এই রকম প্রশ্ন করা যেতে পারত। বা এরকম প্রশ্ন ভাবতে পারতাম যে কোন শর্তে বা কোন শর্তাবলী মানলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা প্রথম গতিসূত্রে পৌঁছতে পারি। শর্তাবলী মানলে বা শর্ত নয়, ঠিক এটা একটা স্পেশাল ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়াতে আমরা নিউটন সেকেন্ড লয়ের যে এসেন্স সেটাকে নষ্ট করে দিয়ে নিউটনস ফার্স্ট ল যা বলতে চাইছে সেই জায়গায় ফিরে যাচ্ছি, অর্থাৎ হোয়েন দেয়ার ইজ নো ফোর্স, ইন অ্যাবসেন্স অফ এনি ফোর্স, তো নিউটনস ফার্স্ট ল। তাহলে সেই জায়গাটায় আমরা ফিরে যাচ্ছি। তাহলে এইখানে অ্যাঙ্গুলার সিস্টেমের ক্ষেত্রে, অর্থাৎ রোটেশনাল ডায়নামিক্সের ক্ষেত্রে আমরা ফোর্স তো নেই, এখানে কী আছে, টর্ক আছে। তাহলে টর্কটাকে যদি জিরো করি, তাহলে এই পার্টটা যদি জিরো হয়, তাহলে এই আই ওমেগা 2 মাইনাস আই ওমেগা 1 এই জিনিসটা জিরো হয়ে যাবে, যেহেতু টি কারেন্ট বি জিরো, সময় তো শূন্য হতে পারে না। তাহলে আই ওমেগা 2 মাইনাস আই ওমেগা 1 ব্র্যাকেট তুলে দিলে ইকুয়াল টু জিরো, অর্থাৎ আই ওমেগা 2 ইকুয়াল টু আই ওমেগা 1। দিস রিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, পরবর্তীকালে অঙ্ক কষতে গেলে দেখতে পাবে যে এই সম্পর্কটা বলছে যে যদি বাইরে থেকে কোনো টর্ক অ্যাপ্লাই না করা হয়, দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ সিস্টেম রিমেন্স কনজার্ভড বা রিমেন্স আনঅল্টার্ড। এর বহু উদাহরণ আছে, তার মধ্যে একটা উদাহরণ, তোমাদের বাড়িতে যদি ওই থাকে আর কি, ওই সেই টার্ন টুল জাতীয় কোনো বসার জায়গা থাকে, যে সেই কিছু কিছু স্টুল হয় না, যে স্টুলের মধ্যে বসলে সেই ঘোরা যায়, রোটেট করা যায়, সেই রকম একটা স্টুল যদি থাকে, সেই স্টুলে বসে তুমি হাত দুটোকে স্ট্রেচ করবে, দুদিকে হাত দুটোকে যদি স্ট্রেচ করো, তারপরে দেখতে পাবে যে
তোমাকে বাইরে কাউকে বলবে তোমাকে ঘুরিয়ে দিতে, একটা ফাঁকা জায়গায় নিয়ে বসবে, তোমাকে বেশ জোরে একটু রোটেট করিয়ে দিতে। সেই অবস্থায় তুমি বেশ ঘুরতে আরম্ভ করেছো, হাত দুটোকে স্ট্রেট রেখে, মানে স্ট্রেচড রেখে। জাস্ট এ মিনিট। হ্যাঁ গো, এখানে আলাপ আরম্ভ হয়েছে। আলাপ। বেশ, ফিরে আসি। সেটা হচ্ছে, ধরো তুমি স্ট্রেচড হয়ে তুমি বসে আছো, সেই অবস্থায় তোমাকে কেউ ঘুরিয়ে দিল জোরে। তারপর যখন ওই ঘুরন্ত অবস্থায় তুমি নিজের হাত দুটো গুটিয়ে নিজের কাছে নিয়ে চলে আসবে, দেখবে তোমার রোটেশনের স্পিড অটোমেটিক্যালি বেড়ে গেছে। অর্থাৎ তোমার ওই, কেন বেড়ে গেল রোটেশনের স্পিড বেড়ে যাওয়ার কারণ কি? রোটেশনের স্পিড বেড়ে যাওয়ার কারণ হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বেড়ে গেল, তাই তো? যদি মানে বুঝতেই পারছো যে নিজে আগের থেকে জোরে ঘুরছো, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি বাড়ার কারণ কি? না, যখন তুমি হাত ছড়িয়ে বসেছিলে তখন তোমার মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা বেশি ছিল। আই ইকুয়াল টু এম আর স্কোয়ারটাই যদি ধরে নিই, আর বেশি ছিল, তাহলে এফেক্টিভ রেডিয়াসটা অনেক বেশি ছিল। অ্যাক্সিসটা তো তোমার মাথার মধ্যে দিয়ে, তোমার শরীরের মধ্যে দিয়ে পাস করছে অ্যাক্সিস অফ রোটেশনটা। তাহলে তুমি হাত যখন ছড়িয়েছিলে তখন এফেক্টিভ রেডিয়াসটা অনেক বেশি ছিল, ফলে আই বেশি ছিল, ওমেগা যা ছিল। এবার তুমি হাতটাকে গুটিয়ে নিজের কাছে নিয়ে চলে এলে, এই অবস্থায় তোমার তার মানে আই গেল কমে। তাহলে এই জিনিসটা যদি ঘটতে হয়, তাহলে আই যদি কমে যায়, ওমেগা কি হবে? বাড়তে হবে ওমেগাকে। তবেই এই তোমার এই কনজারভেশন প্রিন্সিপালটা হোল্ড গুড করবে, না হলে করবে না কিন্তু। আচ্ছা, জেনারেলাইজেশন করতে পারি তাহলে, এই I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2 ইকুয়াল টু ডট ডট ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ সহজ ভাষায় বলতে পারা যায় I ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন অ্যাবসেন্স অফ এনি টর্ক। এর আরও উদাহরণ আছে। আচ্ছা, এর একটা উদাহরণ দিতে পারি তোমাদের, যে যখন দেখবে সেই অলিম্পিক্সেও এই ইভেন্টটা হয়, যে অনেক উঁচু থেকে কোনো ডাইভার যখন জলের মধ্যে ঝাঁপ দেন, তখন সেই ডাইভার দেখবে সমারসল্ট দিতে দিতে ঝাঁপ দেন, অর্থাৎ ডিগবাজি দিতে দিতে, মানে ওনার যে পতন কাল, মানে টাইম অফ ফল, সেই পিরিয়ড অফ ফলের মধ্যে উনি ডিগবাজি দেন অনেকগুলো। এবার ডিগবাজি মানে উনি তো ধরো যখন এই ফুটবোর্ড থেকে লাফাচ্ছেন ঝাঁপাবার জন্যে, তখন উনি নিজের শরীরটাকে এমনভাবে কার্ল করে নিচ্ছেন, এবং ঠিক লাফাবার আগের মুহূর্তে নিজের পায়ে করে ওই ফুটবোর্ডটাকে এমন চাপ দিচ্ছেন যে ওনার শরীরের উপর একটা ইনিশিয়াল টর্ক প্রযুক্ত হয়ে যাচ্ছে। তারপর আর কিছু হচ্ছে না, তারপরে টর্ক ফ্রি সিস্টেম। তারপর আর ওনার উপর কেউ, উনি যতক্ষণ পড়ছেন, শূন্যে আছেন, ততক্ষণ পর্যন্ত আর কেউ ওনার উপর টর্ক প্রয়োগ করছে না। এই অবস্থায় উনি শরীরটাকে গুটিয়ে, হাঁটুগুলোকে গুটিয়ে বুকের কাছে নিয়ে যখন চলে আসেন, তখন ওনার এফেক্টিভ রেডিয়াসটা অনেক কমে যায়। এই অবস্থায় রেডিয়াসটা কমে গেলেই বুঝতে পারছো আই এর ভ্যালুটা কমে যাবে, মোমেন্ট অফ ইনার্শিয়া কমে যাবে। এবার মোমেন্ট অফ ইনার্শিয়া কমে গেলেই কি কমবে, কি বাড়বে? না, অ্যাঙ্গুলার ভেলোসিটি বাড়বে, অর্থাৎ ওমেগা যাবে বেড়ে। তাই জন্য তখন উনি বেশ জোর ডিগবাজি খাবেন। কিন্তু ঠিক জলে পড়ার আগের মুহূর্তে, সেই মুহূর্তে উনি আবার নিজের শরীরটাকে টান টান করে দেন, অর্থাৎ লম্বা করে দেন নিজের শরীরটাকে, অর্থাৎ হাত ফাত স্ট্রেচ করে দেন। তাহলে হাত ফাত যখন স্ট্রেচ করে দেন, তখন আবার রেডিয়াসটা বেড়ে যাওয়ার কারণে আই বেড়ে যায়, মোমেন্ট অফ ইনার্শিয়া বেড়ে যায়, অর্থাৎ ওমেগা কমে যায়। এবং প্রায় না ঘূর্ণন থাকা অবস্থায়, অর্থাৎ কোনো রোটেশন না থাকা অবস্থায়, উনি ঠিক জলে পড়ার আগের মুহূর্তে সেই অবস্থায় স্ট্রেট গিয়ে জলে ঝাঁপ দেন। তোমাদের মনে হতে পারে ওনার কাছে তো কোনো ব্রেক সিস্টেম নেই, উনি কী করে হঠাৎ করে ঘুরতেই বা আরম্ভ করলেন কী করে, আবার হঠাৎ করে ঘোরাটা বন্ধ করলেনই বা কী করে? এটা পিওর রোটেশনাল ডাইনামিক্স, আর কিছু নেই এর পিছনে।
ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? আচ্ছা এইখানে আচ্ছা তলায় একটা ছবি আছে দেখো, একটা লাঠিটাকে একটা অ্যাক্সিস, এইটা হচ্ছে অ্যাক্সিস, এই অ্যাক্সিসটার রেসপেক্টে এই লাঠিটাকে ঘোরানো হচ্ছে, তার মানে রেডিয়াসটা ছোট। আর ওই একই লাঠিকে এইখানটায় ধরে এইভাবে এই এত বড় সার্কেলে ঘোরানো হচ্ছে। কোনটায় টর্ক বেশি লাগবে? না দ্বিতীয়টায় টর্ক বেশি লাগবে, বিকজ দিস স্টিক হ্যাজ মোর মোমেন্ট অফ ইনার্শিয়া। আরটা এফেক্টিভলি বেশি, মানে আমাদের যে ঘোরাচ্ছি এই ঘূর্ণনের জন্য যে রেডিয়াসটা, এফেক্টিভ রেডিয়াসটা অনেক বেশি। তা আমরা দেখব কিভাবে হিসেব করা যায়। এইখানে একটা ছবি আমি আঁকার চেষ্টা করেছিলাম, যদিও আই এম নট সো গুড এট ড্রয়িং, যে আই লেস অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া লেস, ওমেগা মোর। এই যে যখন উনি করছেন, ওই ডাইভার যখন ঝাঁপাচ্ছেন তখন এই যে পাটাকে মুড়ে বুকের কাছে নিয়েছেন, ফলে ঘুরছেন বাই বাই করে। আর যখন ঠিক জলে পড়ার আগের মুহূর্তে উনি বডিটাকে স্ট্রেচ করে দিয়েছেন, বডিটাকে স্ট্রেচ করে দেওয়ার জন্যে আই গ্রেটার, তাহলে ওমেগা লেস, তাহলে রেডিয়াসটা এত বড় হয়ে গেছে, তাহলে আই তো গ্রেটার হয়ে যাবেই। আর এই জিনিসটা হচ্ছে স্পিড গভর্নর বলা হয় এটাকে, বেগ নিয়ামক বলে বাংলায়। এগুলো আগে ব্যবহার হতো, এখন আর অত প্রয়োজন পড়ে না। এখন অনেক ইলেকট্রনিক্স বা সার্কিটরির সাহায্যে বা ইলেকট্রনিক সিস্টেমের সাহায্যে ব্যাপারগুলো অনেক সহজে কন্ট্রোল করা যায়। তা এই যে জিনিসটা দেখছো, এটা আসলে একটা এরকম লাঠি। এই লাঠিটার মধ্যে এখানে একটা রিং পরানো আছে, যে রিংটা এই লাঠির মধ্যে আপ ডাউন করতে পারে। সেই রিংয়ের সঙ্গে এইখানে দুটো সাপোর্ট স্টিক লাগানো আছে, এবং এই মাথায় হিঞ্জ আছে, হিঞ্জ থেকে আরেকটা লাঠি লাগানো আছে, এখানে একটা ভারী বল লাগানো আছে, এখানেও একটা ভারী বল লাগানো আছে। এইবার এই জিনিসটাকে বলা হয় স্পিড গভর্নর। স্পিড গভর্নর মানে যখন ধরো এই সিস্টেমটা যখন এইভাবে গোল করে ঘুরছে, তখন ডিউ টু সেন্ট্রিফিউগাল ফোর্স এই মাসটা এদিকে ছিটকাতে চাইবে, এই মাসটা এদিকে ছিটকাতে চাইবে। বুঝতেই পারছো এগুলো যথেষ্ট হেভি মাস। ছিটকাতে চাইলে কি হবে, তাহলে এই জিনিসটা ছিটকাতে চাইলে নেক্সট ছবিটা কীরকম দাঁড়াবে, এরকম, মানে এই দুটো দূরে চলে গেছে, এই 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 যে রিংটা এখানে পড়ানো ছিল সেটা আস্তে আস্তে উঁচুতে উঠে গেছে, আর এই অ্যাঙ্গেলটা এখানেও একটা হিঞ্জের ব্যবস্থা করা আছে, এইখানে উঠে গেছে, অর্থাৎ এই দুটো দূরে চলে গেছে। তাহলে এই মাস দুটো যখনই দূরে চলে যাচ্ছে, এটা R1 রেডিয়াসে ছিল ধরো, এটা এখন R2 হয়ে গেছে, R2টা গ্রেটার দেন R1, তাহলে তখন কি হবে না, এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া বেড়ে যাবে। মোমেন্ট অফ ইনার্শিয়া বেড়ে গেলে ন্যাচারালি ওমেগাকে কমাতে হবে, অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে কমাতে হবে। অর্থাৎ কোনো একটা ইঞ্জিন যখন চলছে, সেই ইঞ্জিন যদি মানে কোনোভাবে আনকন্ট্রোলেবলভাবে স্পিড বাড়াতে চায়, তখন এই স্পিড গভর্নর এখানে এই দুটো ভারী মাস এরমভাবে দুদিকে ছিটকে গিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য সিস্টেমকে বাড়িয়ে দিয়ে এর ওমেগাকে কমিয়ে কন্ট্রোলে রাখে। এই জন্য এটাকে স্পিড গভর্নর বলা হয়। এবং ইঞ্জিনটা যত বেশি জোরে ঘুরতে চেষ্টা করবে, তত এর উপর সেন্ট্রিফিউগাল ফোর্সটা তত বেশি হবে। তা সেন্ট্রিফিউগাল ফোর্স তত বেশি হবে মানে তো এর তত দূরে ছিটকাতে চাইবে, এবং যত দূরে ছিটকাতে চাইবে তত এর রেডিয়াস অফ রোটেশন বেড়ে যাবে, এবং ন্যাচারালি মোমেন্ট অফ ইনার্শিয়া বেড়ে যাবে, ফলে ওমেগা কমে যাবে। এই হচ্ছে স্পিড গভর্নর। তোমাদের বইতে দেখবে ছবিও দেওয়া আছে বোধহয়, এটার পিকচার। বেশ, এরপর আমরা নেক্সট যে জিনিসটা আসছে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ এ রোটেটিং বডি। কাইনেটিক এনার্জি অফ এ রোটেটিং বডি, আমরা একটা ম্যাসিভ বডি নিয়েছি, এবং এটার মধ্যে বিভিন্ন মাসগুলোকে বিভিন্ন মাস পয়েন্টস হিসেবে আমরা ধরে নিয়েছি। যদিও এইভাবে হিসেব করা খুব কঠিন, বিকজ একটা বডির মধ্যে থিওরিটিক্যালি যদি অ্যাটমগুলোকেই এক একটা মাস পয়েন্ট ভাবি, তাহলে দেয়ার আর অ্যাভোগাড্রো নাম্বার অফ মাস পয়েন্টস। তাহলে এইগুলো তোমার প্রথম মাস পয়েন্ট M1, M2, M3 Mn, n নাম্বার অফ মাস পয়েন্টস, এবং তারা এটা আর, হ্যাঁ ভুল করে M লিখে ফেলেছিলাম, কাটাকুটি হয়েছে, R1, R2, R3, Rn, এগুলো হচ্ছে ডিস্টেন্স অফ দ্য অ্যাক্সিস অফ রোটেশন
ফ্রম দ্য মাস পয়েন্টস, অর্থাৎ এই অ্যাক্সিস বরাবর বডিটাকে এইভাবে ঘোরাবো পাথরটাকে। তাহলে এই M1 কোন রেডিয়াসে ঘুরবে না R1 রেডিয়াসে ঘুরবে, M2 R2 রেডিয়াসে ঘুরবে, M3 R3 রেডিয়াসে ঘুরবে, তম কণা Rn রেডিয়াসে ঘুরবে, এটাই হবে। তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য রোটেটিং বডি, কাইনেটিক এনার্জি আমি প্রত্যেকটা লিনিয়ার ভেলোসিটি প্রত্যেকটা মাস পয়েন্টসের V1 V2 V3 এরকম ধরে নিয়েছি। তাহলে এনার্জি ইকুয়াল টু হাফ mv1 স্কোয়ার, এনার্জি তো স্কেলার কোয়ান্টিটি, তাহলে যোগ করতে অসুবিধা নেই। তাহলে হাফ mv1 স্কোয়ার হাফ mv2 স্কোয়ার প্লাস ডট ডট হাফ mvn স্কোয়ার। এইবার তাহলে এই V1কে আমরা রিপ্লেস করতে পারি R ওমেগা দিয়ে। তাহলে R ওমেগা দিয়ে যদি রিপ্লেস করি তাহলে কি দাঁড়াবে, তাহলে R1 স্কোয়ার ওমেগা স্কোয়ার। আচ্ছা দেখো একটা জিনিস এখানে খেয়াল করে, ওমেগা ইজ কনস্ট্যান্ট ফর অল পার্টিকলস, প্রত্যেকটা রেডিয়াস আলাদা, প্রত্যেকটা ভেলোসিটি আলাদা ঠিকই, বাট অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ সেম, অর্থাৎ প্রতিটি কণাই ধর যদি তার সেকেন্ডে যদি সে 10 পাক খায়, তাহলে প্রতিটি কণাই সেকেন্ডে 10 পাকই খাবে। 1 পাক খাওয়া মানে 360 ডিগ্রি 360 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করা, তাহলে 10 পাক খালে 3600 ডিগ্রি অ্যাঙ্গেল দ্বারা ঘুরবে, অর্থাৎ ওমেগা অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম ফর অল মাস পয়েন্টস। তাহলে আমরা এই V1 এর জায়গায় R1 ওমেগা 1 না বসিয়ে R1 ওমেগা বসালাম, অর্থাৎ V1 স্কোয়ার আছে তাই জন্য R1 স্কোয়ার ওমেগা স্কোয়ার। তেমনি V2 স্কোয়ারের জায়গায় R2 স্কোয়ার ওমেগা স্কোয়ার, তেমনি করে VN স্কোয়ারের জায়গায় RN স্কোয়ার ওমেগা স্কোয়ার, এই বসালাম। তাহলে ওমেগা স্কোয়ার কমন নেওয়া যাবে, সবগুলোতেই তো ওমেগা স্কোয়ার থাকছে, হাফটাকেও কমন নেওয়া হলো। তাহলে নাও কামস দিস এক্সপ্রেশন M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস ডট ডট Mn Rn স্কোয়ার। এইটাকে সামেশন আকারে লেখা হয়েছে। সামেশন আকারে লেখার অর্থ হচ্ছে এইভাবে লেখা যায়, এই চিহ্নটাকে বলা হয় ক্যাপিটাল সিগমা। এই গ্রিক যে সিম্বল আমরা ইউজ করি তার আবার ক্যাপিটাল ফর্ম স্মল ফর্ম আছে। তা এই যে লেটারটা এটা হচ্ছে সিগমা, এটার আমরা এখানে লিমিট রেখেছি 1 to n। তাহলে 1 to n যদি হয় তাহলে তোমার এবার এইখানে এই আই, দেখো আমরা যে সাবস্ক্রিপ্টটা লিখেছি আই, অর্থাৎ এইখানে তার মানেটা হচ্ছে 1 to n আছে, মানে আমরা প্রথমে আই এর ভ্যালুটা 1 বসালাম দিয়ে ফার্স্ট টার্মটা পেলাম, তারপর আই এর ভ্যালু 2 বসালাম সেকেন্ড টার্মটা পেলাম। এই ফরম্যাটেই বসাতে বসাতে যাব এবং প্রত্যেকটা টার্ম পরস্পরের সঙ্গে যোগ আকারে থাকবে, অ্যাডিটিভ টার্ম হিসেবে থাকবে, বিকজ দিস সাইন ইজ সামেশন সাইন। এরকম অন্য জিনিসও হয়, মানে সেটাকে মাল্টিপ্লিকেশন বলা হয়, সেটা ক্যাপিটাল পাই দিয়ে লেখা হয়। তাহলে এই জিনিসটার বদলে আমরা সামেশন আই ইকুয়াল টু 1 to n mi r i স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার তো যেমন আছে ছিল লিখে দিলাম। এই জিনিসটাকে আমরা এবার বলবো মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার ইজ দ্য রোটেশনাল কাইনেটিক এনার্জি, এবং তোমার আই ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু 1 to n mi r i স্কোয়ার, সেটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এইবার বাস্তবে তো আমাদের এরকম সবসময় যে মাস পয়েন্টস নিয়ে আমরা কাজ করতে পারবো তা তো সত্যি নয়, অর্থাৎ আমাদের তো বাস্তবে এরকম তো অসংখ্য মাস থাকবে একটা বডির মধ্যে, সেটার জন্য আমি এরকম এন মানে এন এর নাম্বারটা কত হবে, অ্যাভোগাড্রো নাম্বার ছাপিয়ে যাবে 10 to the power 23 নাম্বার অফ পার্টিকলস তার মধ্যে আছে, সেগুলো পয়েন্ট বলতে যা বোঝায় পয়েন্ট মাস নয় সেগুলো কোনোটাই। তার জন্য আমরা হিসেব করব অতগুলো পার্টিকেলের জন্য প্র্যাকটিক্যালি অসম্ভব। তার জন্য তাহলে কি করতে হবে, তার জন্য আমরা কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের ক্যালকুলেশন করা শিখতে হবে। কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশনের জন্য ফর্মুলাটা জেনে রাখো, ইন্টিগ্রেশন আর স্কোয়ার ডিএম। আমরা যেহেতু এখনও ক্যালকুলাসে দড়ো নই, মানে ভালো শিখিনি, সেই জন্য আমরা আপাতত এটাকে টেকেন ফর গ্রান্টেড হিসেবেই নিয়ে নিচ্ছি যে ঠিকই আছে। আর স্কোয়ার ডিএম, আর স্কোয়ার ডিএম কেন এরকম নিলেন স্যার? দেখো একটা জিনিস, ডিএম এর ডাইমেনশন কত? ডিএম এর ডাইমেনশন হচ্ছে মাসের ডাইমেনশন, মানে ভরের যে ডাইমেনশন, আর আর স্কোয়ার তো হচ্ছে লেন্থ স্কোয়ার। তাহলে এই মোমেন্ট অফ ইনার্শিয়াতে আছে কি আর স্কোয়ার এম, এই জিনিসটাই আছে।
তাহলে এখানে ইন্টিগ্রেশন দেওয়ার অর্থ কি, যেমন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা ইনফাইনাইট নাম্বার অফ টাইমস চপিং করেছিলাম, একটা সিস্টেমকে বলেছিলাম। তা এই ক্ষেত্রে আর কি আমরা বলবো যে মানে এইভাবে ভাববো যে আমরা এখানে ওই ইনফাইনাইট নাম্বার অফ টাইমস চপড করা মাসটা হচ্ছে ডিএম, এবং সেটার উপর যখন ইন্টিগ্রেশন করব আমরা গোটা মাসটা ফেরত পাবো। অর্থাৎ ইন্টিগ্রেশন ইজ দ্য অপোজিট, কি বলবো, ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্ট অফ ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন করলে যাহা হয়, ইন্টিগ্রেশন করলে ঠিক তার অপোজিট ম্যাথামেটিক্যাল কি বলবো অপারেশনটা হয়। এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। এবার ডিএম কেন, মানে মাসটার উপর ইন্টিগ্রেশন করছি কেন, সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। আমি একটা ক্যালকুলেশন এখানে দেখাচ্ছি তোমাদের। এই যে রডটা আছে, ধরো এই রডটাকে আমি সেন্টার দিয়ে একটা অ্যাক্সিস গেছে, এই অ্যাক্সিসটা বরাবর আমি রডটাকে রোটেট করাচ্ছি এইভাবে। রডটার টোটাল লেন্থ হচ্ছে এল, তাহলে এই হাফটা L/2, এদিকের হাফটাও L/2। ইউনিফর্ম রড, এমন নয় যে কোথাও মোটা কোথাও সরু, এমন নয়। আমি আরবিট্রারি একটা এই অ্যাক্সিস থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা ছোট্ট উইডথ মনে মনে ভেবেছি ডিএক্স। এই ছোট্ট উইডথ, এটা হচ্ছে ডিএক্স। যদি বুঝতে অসুবিধা, আমি একটুখানি জুম করছি, তোমরা মোবাইল স্ক্রিনে যদি করো ক্লাস, অসুবিধা না হলে বুঝতে পারবে না। বেশ, এইটুকু হচ্ছে ডিএক্স। তাহলে এইটা হচ্ছে আমার এক্স, এটা এক্সটা আরবিট্রারি, অ্যান্ড এক্স ইজ এ ভেরিয়েবল। এক্স ক্যান ভ্যারি ফ্রম 0 to L/2, অর্থাৎ এক্স এর মানটা এইখানে তো আমি 0 ধরছি, এখান থেকে এই L/2 অবধি ভ্যারি করতে পারে, অর্থাৎ ডিএক্স ক্যান বি অ্যাট এনি পজিশন ফ্রম হিয়ার টু হিয়ার। এবার একটু ছোট করতে হবে। dx is a small strip at a distance x from the axis of rotation. বেশ, এবার if rho be the mass per unit length, এই যে রডটা নিয়েছি, এই রডটার হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে মাস হচ্ছে m। তাহলে ইউনিট লেন্থের মাস যদি m হয়, এই m বলছি রো হয়, রো লিখেছি এখানে, তাহলে dx লেন্থের মাস হবে রো dx। জাস্ট ইউনিটারি মেথড, ইউনিট লেন্থের মাস রো, তাহলে ডিএক্স লেন্থের মাস হচ্ছে রো ইন্টু ডিএক্স। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কি, তাহলে ডিএক্স পরিমাণ অঞ্চলের যে মাসটা সেটাকে আমরা ডিএম বলে ধরে নিচ্ছি, ছোট্ট মাস। তাহলে আমার ফর্মুলা হচ্ছে এই ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার ইন্টু ডিএম, মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা। তাহলে আর স্কোয়ারের জায়গায় তাহলে এখানে এই দূরত্বটা কত না এক্স স্কোয়ার, আর এইখানের মাসটা কত, এইখানের মাসটা হচ্ছে তোমার রো ডিএক্স, এই মাত্র লিখেছি। এবার এটাকে ইন্টিগ্রেট করবো, কোথা থেকে কোথায় করবো, এইটুকু যেহেতু L/2 ধরছি, তাহলে আমার যদি অ্যাক্সিস হিসেবে ভাবি, মানে অর্থাৎ রড মানে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে যে কার্টেসিয়ান সিস্টেম, তাহলে এদিকটা হচ্ছে প্লাস L/2, এদিকটা মাইনাস L/2। কারণ গোটা রডের লেন্থটাকে আমি হিসেব করতে গেলে মাইনাস L/2 থেকে প্লাস L/2 হিসেব করতে হবে। তাহলে তাই লিমিটটা রেখেছি মাইনাস L/2 টু প্লাস L/2। এবার রো তো কনস্ট্যান্ট টার্ম, বুঝতেই পারছো, এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল, কারণ এটা ইউনিফর্ম রড বলেই দিয়েছে। এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। এবার এখানে একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা শিখিয়েছিলাম, যেহেতু 11-এ ইন্টিগ্রেশন শেখা হয় না। এইরকম x⁴n dx ইন্টিগ্রেশন এরকম ফর্মে থাকলে, এটার ইন্টিগ্রেশন করলে এই পাওয়ারটা এক যোগ হয়ে যায়, এক বেড়ে যায়, আর ডিনোমিনেটরে এই পাওয়ারটাই আবার চলে আসে। x⁴n এর ইন্টিগ্রেশন করলে উইথ রেসপেক্ট টু এক্স আমি ইন্টিগ্রেশন করছি, তাহলে x⁴n + 1 বাই n + 1, তাহলে x² dx এর ইন্টিগ্রেশন হবে তাহলে x³/3, বুঝতেই পারছো। x⁴ dx এর ইন্টিগ্রেশন হবে x⁵/5। এই হচ্ছে ফর্মুলা। তাহলে আমার এখানে x² dx আছে, তাহলে কি হলো x³/3, এই অবধি হলো। এবার লিমিট, এই যে আপার লিমিট হচ্ছে L/2, লোয়ার লিমিট হচ্ছে -L/2। এই লিমিট বসানোর জিনিসটা একটু শিখিয়েছি এখানে।
ধরো একটা ফাংশন আছে এফ এক্স ডিএক্স, তার লিমিট হচ্ছে এ টু বি, এ থেকে বি। তাহলে সেই ফাংশনটার ইন্টিগ্রেশন করে আবার একটা নতুন ফাংশন পেলাম জিএক্স। এবার আমি এই এ টু বি লিমিটটা বসাবো। প্রথমে আপার লিমিট বসাবো এক্সের জায়গায়, মাইনাস করব, মাইনাস সাইন দেবো, দিয়ে এবার ওই এক্সের জায়গায় লোয়ার লিমিটটা বসাবো, দিয়ে এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। ধরো কস এক্স একটা ফাংশন, এফ এক্সটা ধরো কস এক্স ডিএক্স। আমি জানি, তোমরা জানো না, কস এক্সের ইন্টিগ্রেশন করলে সাইন এক্স পাওয়া যায়। সাইন এক্স পেলাম। এবার এর হচ্ছে লিমিট হচ্ছে, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে π/2। তাহলে আমার এখানে সাইন এক্সের জায়গাতেও লোয়ার লিমিট 0, আপার লিমিট π/2। এইবার আমার জিবি মাইনাস জিএ করতে হবে, আবার এক্সের জায়গাতে আমরা একবার π/2 বসাতে হবে, তারপরে একটা মাইনাস সাইন দেবো, তারপরে সাইন 0, অর্থাৎ সাইন π/2 মাইনাস সাইন 0। সাইন π/2-র ভ্যালু তোমরা সকলেই জানো 1, আর সাইন 0 0, তাহলে 1 - 0 মানে 1। কীভাবে হিসেব করলাম বুঝতে পারলে? ঠিক এখানেও একই রকম কাজ করব। এখানে আমার ইন্টিগ্রেশন করে x³/3 এসছে, লোয়ার লিমিট -l/2, আপার লিমিট l/2। তাহলে আমরা প্রথমে এইখানে এক্সের জায়গায় কেবলমাত্র আপার লিমিট বসাবো, তাহলে l/2 হোল কিউব মানে হচ্ছে l³/8, আপত্তি নেই নিশ্চয়ই। মাইনাস, এখানে একটা মাইনাস চিহ্ন পড়বে, পড়ে আবার এই তোমার -l/2 হোল কিউব, -l/2 হোল কিউব মানে হচ্ছে -l³/8। তাহলে এই বাইরের মাইনাস আর ভিতরের মাইনাস মিলিয়ে প্লাস l³/8, l³/8 যোগ করলে 2l³/8 মানে হচ্ছে l³/4, মানে সেই 4টা তলায় নামলে রো l³/12। এই অবধি আশা করি অসুবিধে নেই। এইবার ইফ এম, ক্যাপিটাল এম বি দ্য মাস অফ দ্য রড, তাহলে এম হচ্ছে রো ইন্টু এল, অর্থাৎ রো ছিল মাস পার ইউনিট লেন্থ, রডটার গোটা লেন্থ হচ্ছে এল, তাহলে একক দৈর্ঘ্যের মাস হচ্ছে রো, এল দৈর্ঘ্যের মাস হচ্ছে এল ইন্টু রো, তাহলে এম হচ্ছে এল ইন্টু রো, তাহলে রো হচ্ছে m/l, m/l। তাহলে রো এর জায়গায় আমি m/lটা বসিয়ে দেবো, m/lটা বসিয়ে দিলে একটা এল কেটে যাবে, এই যে, তাহলে রো l³/12 ইকুয়াল টু, তাহলে m/l, তাহলে একটা কেটে গেল, তার মানে রইল 1/12 ml²। দেখো এখানে যে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়ার যে হিসেবটা পেলে, সেইখানে ওই m × r² এরকম একটা ফর্ম তো রইলই, তার সঙ্গে সঙ্গে একটা বললাম একটা নাম্বার গুণ হয়ে থাকবে। এই নাম্বারটা হচ্ছে আমার কি বলবো, এই নাম্বারটা তুমি সাধারণ ক্যালকুলেশনের সময় পাবে না, এই নাম্বারটা একটা সিগনিফিকেন্স আছে। আচ্ছা, এবার তাহলে প্রশ্ন করতে পারো যে ওখানে mr², এখানে তার মানে 1 mr², কিছু নেই মানে সামনে 1 আছে, এখানে 1/12, এবং পরবর্তীকালে দেখবে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে এই নাম্বারটা কোনো সময় 1/6, 1/10, 2/5 এরকম সব ভ্যালুগুলো দেওয়া আছে, মানে 2/5, 1/10 এরকম ধরনের ভ্যালু পাবে। তো এই ভ্যালুগুলো চেঞ্জ হবে কেন, বা চেঞ্জ হওয়ার পিছনে সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্সটা একটা জিনিস দেখাই, এখানে একটা ছবি এঁকেছিলাম। অর্থাৎ তাহলে আমায় একটা কথা বলতে হয় এখানে, এখানে রেডিয়াস অফ জাইরেশন, চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন, হোয়াট ডাজ দিস টার্ম মিন? আমার মোমেন্ট অফ ইনার্শিয়া বেরিয়েছে 1/12 ml²। আমার মোমেন্ট অফ ইনার্শিয়ার সে একদম প্রথম ফর্মুলা কী ছিল? mr²। তাহলে মনে মনে দিক থেকে যদি কেটে দিই, তাহলে r² = l²/12, তাহলে r = l/√12, তাই তো? তাহলে আমি ধরে নেব আমি একটা মাসকে ঘোরাচ্ছি, এই ছবিটা দেখো এবার, আমি একটা মাস m, ক্যাপিটাল M তো রডের টোটাল মাস ধরে নিয়েছি, আমি তার মানে একটা ক্যাপিটাল M মাস বিশিষ্ট বস্তুকে l/√12 রেডিয়াসে ঘোরালে আমার যা মোমেন্ট অফ ইনার্শিয়া হতো সিস্টেমটা, এই রডটাকে ঘোরালেও তাই হবে। কারণ mr² ফর্মুলা অনুযায়ী আমরা তো mr² ফর্মুলাটা পেয়েছিলাম এরকম, একটা মানে পয়েন্ট মাসকে একটা রেডিয়াসে ঘুরিয়ে mr² আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বেরিয়েছিল। এখানে রড ঘোরাচ্ছি, এখানে একটা এক্সটেন্ডেড অবজেক্টকে ঘোরাচ্ছি, তার বেলায় আমাদের এক্সপ্রেশন বেরোলো এই 1/12 ml²।
তাহলে আমার এখান থেকে আমি যদি এই জিনিসটাকে কম্পেয়ার করি তাহলে এখান থেকে রেডিয়াসটা বেরোবে L/√12, কারণ অ্যাজ ইফ এফেক্টিভলি if I consider that there is a mass at a distance L/√12 from the axis of rotation, the system is having the same moment of inertia as that of the rod. দেখো এই জায়গাটা ক্লিয়ার? ক্লিয়ার? বেশ, আজকে এই পর্যন্ত থাকবে।